রাতে জাংকুক ভাইকে প্রথম দেখেছিলাম, তখনই তাকে অদ্ভুতভাবে ভালো লেগে গেল আমার। তার ভেজালো মুখশ্রী, চোখের দৃষ্টি আর তীক্ষ্ণ কণ্ঠস্বরে আমি যে কি দেখেছি কখনো জানতে পারিনি। শুধু বুঝেছি তাকে ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি হুট করেই। জাংকুক ভাই আমার বড় ফুপুর ছেলে। সচরাচর ভাইয়ার সাথে সাক্ষাৎ হয় না, তিনি শহুরে মানুষ, শহরেই থাকেন। আমি তখন 10ম শ্রেণীর ছাত্রী। বাড়িতে কেউ ছিল না তেমন। প্রকাণ্ড ঝড়ে গ্রামের সমস্ত মানুষ ছিল তটস্থ। বাবা মা দাদুরা গিয়েছিলেন পাশের গ্রামের এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে। আমাকেও নিয়ে যাওয়ার কথা উঠেছিল, কিন্তু আমার অচেনা কারো বিয়ে বাড়ি যাওয়াটা পছন্দ নয়, তাই যাওয়া হয়নি। বাড়িতে যে পুরোপুরি একা ছিলাম এমনটাও নয়, মিনা ছিল। মিনা আমাদের বাড়ির কাজের মেয়ে। ও আমার চেয়ে 2 বছরের ছোট। কথা ছিল সন্ধ্যের আগে বাড়ি ফিরবেন মা বাবারা, কিন্তু বিকেলবেলা হঠাৎ প্রকাণ্ড ঝড় শুরু হলো। সেই ঝড়ে মায়েরা আটকে পড়লেন। আমাকে টেলিফোন করে জানানো হলো বিষয়টা। আমি খুব একটা ভীতু স্বভাবের মেয়ে নই। আমার দাদু কারাটের একজন শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকে আমি সেসব দেখে বড় হয়েছি। পাখি শিকারের জন্য বন্দুক চালানো শিখেছিলাম বটে, তাই ভয়টা সবসময় একটু কমই থাকে। মাকে টেলিফোনে জানিয়েছিলাম, তোমরা সকালে এসো, আমরা ঠিক আছি, একা থাকতে পারবো, সমস্যা হবে না। কিন্তু মা নাছোড়বান্দা, তাকে আশ্বাস দিলেও তিনি মানতে নারাজ। আমাকে তখনই জানিয়েছিলেন রাত যতই গভীর হোক, ঝড় থামলেই তারা আসবেন। আমিও মানলাম, কারণ এসব ক্ষেত্রে আমি কখনো তর্ক করি না। সবটা ভালোই চলছিল। গ্রামের মানুষজন আমার দাদুকে বিশেষ সম্মান করেন, তার নামডাকও আছে বেশ। খুব একটা সমস্যা হলো না তেমন। তবে সময়টা গভীর রাত, বাহিরে প্রকাণ্ড ঝড়ের কবল তখনও থামেনি। সদর কপাটে আঘাত আসলো বেশ কয়েকবার। সে রাতে আমি আমার কক্ষে ঘুমাইনি। আমি আর মিনা ছিলাম ড্রয়িং রুমেই, সদর কপাটের পাশেই। আমি মানুষটা সাহসী হলেও মিনা ছিল অত্যাধিক ভীতু। সে ভয়ের চোটে টর্চ লাইট থাকা সত্ত্বেও রাতে পুরো ড্রয়িং রুমে মোম দিয়ে সাজিয়ে ফেললো, আলোকিত করে রাখলো পুরো কক্ষ। গ্রামের বাড়িতে একটু ঝড় আসলেই কারেন্ট চলে যায়, এটা খুব একটা আশ্চর্যজনক ঘটনা নয়। সে রাতেও ছিল না। গভীর রাতে খটখট করা আওয়াজে মিনার ঘুম না ভাঙলেও আমার ভাঙলো। ভয় যে একেবারেই পাইনি তা বললে ভুল হবে, খানিকটা পেয়েছিলাম। পরে অবশ্য মনে হলো বোধহয় মা এসেছে। তবুও হাতে টর্চ লাইটটা নিয়ে বেশ সাহস নিয়ে আগালাম কপাটের কাছে। দরজা ধাক্কানোর শব্দটা তখনও বেশ জোরালো শোনায়। আমি দরজার সম্মুখে দাঁড়িয়েই শক্ত কণ্ঠে আওড়ালাম, কে? ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো মুহূর্তেই। তিনি বললেন, আমি জাংকুক। জাংকুক নামটা আমার শোনা শোনা লাগলেও শুরুতে বুঝতে পারিনি, তাই প্রশ্ন করলাম, কোন জাংকুক? তিনি সরাসরি জবাব দিলেন, আমি কিম সুক জিনের ছেলে, ঢাকা থেকে এসেছি। এবার যেন চিনে ফেললাম চট করে। জাংকুক ভাইয়াকে আমি না চিনলেও না দেখলেও আমি জানতাম। খুব একটা না ভেবে হঠাৎ খুলে দিলাম দরজা। জ্বলন্ত টর্চটা তৎক্ষণাৎ ছুঁয়ে ফেললো জাংকুক ভাইয়ের মুখ। তিনি চমকে উঠলেন, মুখ ঢাকলেন হাত দিয়ে। আমি বিস্মিত বেশে টর্চ সরালাম জলদি। কিছু সময় পরই জাংকুক ভাইয়া আমার দিকে ঘুরে তাকালেন। প্রথমেই যে কথাটি তিনি বললেন, কেমন আছো তে? তার কণ্ঠে কেমন আছো আর ভেজালো মুখশ্রীতে আমি যেন এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেলাম। সে কি সাংঘাতিক ভয়ঙ্কর অনুভূতি! যে আমি একজন কথার পিঠে তর্ক করতেও ওস্তাদ, সে রাতে সামান্য কেমন আছো প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছিলাম। এই অদ্ভুত ব্যাপার। আমি হিমশিম খাওয়ার ব্যাপারটা জাংকুক ভাইয়া খুব একটা পাত্তা দিলেন না। ঢুকে পড়লেন ঘরে, প্রশ্ন করলেন, বাড়িতে কেউ নেই? এবার উত্তর দিতে সক্ষম হলাম। কোনো মতে বললাম, জি না। তিনি পুরো ঘরে চোখ বুলালেন। ড্রয়িং রুমের সমস্ত মেঝে ঘিরে মোম চলছে, আর তার মাঝে তার পাশ দিয়ে কাঁথা গায়ে শুয়ে আছে একটি মেয়ে, বোধহয় মিনা। কিছু কিছু মোম অবশ্য নিভতে বসেছে। জাংকুক মৃদু স্বরে বলল, ভয় লাগছিল বুঝি? ভয়? এটা যেন নিতান্তই একটা হাস্যকর প্রশ্ন তের জন্য। তবুও সে সংকুচিত কণ্ঠে হুট করেই শুধায়, তেমনটাই। জাংকুক সিঁড়ির দিকে আগায়, স্বাভাবিক প্রশ্ন করে, তুমি কি আমায় চিনেছো তে? তে মাথা নাড়িয়ে জানায়, চিনিনি, তবে একটু একটু শুনেছি। জাংকুক কেমন দৃষ্টি নিয়ে যেন তাকায়, বড় অদ্ভুত, বোধহয় বিস্ময়। সে প্রশ্ন করে, শুনেছো? জি, হাসে জাংকুক। বাহ, সুন্দর বললে তো। চিনিনি, একটু একটু শুনেছি। প্রতি উত্তরে তে কি বলবে তা বুঝতে পারছে না। তার কণ্ঠনালী কেমন যেন আটকে গেছে।
জাঙ্কুকের পিছু পিছু কেমন বোধশূন্য হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো মেয়েটা। জাঙ্কুক বলল, আমি এর আগেও দুবার এখানে এসেছিলাম, কিন্তু তোমার সঙ্গে দেখা হয়নি। তের হঠাৎ কি যেন প্রশ্ন খেলে যায় মাথায়। সে বলে, তাহলে চিনলেন কি করে? যেভাবে তুমি চিনেছো। ওহ, ছোট পরিসরে জবাব তের। জাঙ্কুকের বৃষ্টিতে ভিজে পুরো চিপচিপে অবস্থা হয়েছে। দোতলা ঘরে তার নিজস্ব একটা ঘর আছে, সঙ্গে বাথরুম। শুনেছি জাঙ্কুক ভাই একা রুমে থাকতে বেশি পছন্দ করেন, তাই দাদাজান তার জন্য এই রুমটা বানিয়েছেন, যেটা বেশিরভাগ সময়ই খালি পড়ে থাকে, অথচ 2 সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করা চাই। জাঙ্কুক সেদিকে পা বাড়াচ্ছে। তে বলল, আপনার জন্য চা বানিয়ে আনি? ভিজেও গেছেন অনেকটা, আপনি ঘরে গিয়ে বসুন, ফ্রেশ হন। আমি বরং সুগা ভাইয়ার এক সেট পোশাক আপনার জন্য নিয়ে আসছি। জাঙ্কুক নাকচ করলো তাতে, বলল, পোশাক লাগবে না, আগেরবার যখন এসেছিলাম তখন কিছু পোশাক আলমারিতে রেখে গিয়েছিলাম, তুমি দেখোনি? খুবই অদ্ভুত প্রশ্ন। তের বলতে ইচ্ছে করছিল, কি করে দেখবো? দাদাজান ওই ঘর সবসময় তালা দিয়ে রাখেন। তের বলতে হলো না, তার আগেই জাঙ্কুক বলল, ওহ, দেখবে কি করে? নানাজান তো সবসময় ওই ঘর তালা দিয়ে রাখে। তে মাথা নুয়ে বলে, তাহলে চা বানিয়ে আনি? তা আনতে পারো, কিন্তু আগে ওই রুমের চাবিটা আনো। কথা বলতে বলতে কখন যে গন্তব্যের রুমটায় এসে দাঁড়ালো দুজন বুঝল না তে। তবে কথা শুনে কিছুটা আটকে পড়েছে। চাবি, সেটা তো দাদাজানের কাছে থাকে, আর দাদাজান এখন বাড়ি নেই। তাহলে এবার কি করবে? তে শূন্য চোখে তাকালো, বলল, চাবি তো দাদাজানের কাছে থাকে, আপনি বরং সুগা ভাইয়ার ঘরেই চলুন। অতঃপর উপায়হীন সুগার ঘরেই ঠাঁই হলো জাঙ্কুকের। বাধ্য হয়ে সুগার পোশাকই পরতে হলো তাকে। জাঙ্কুক অন্যের পোশাক পরতে পারে না, তবুও বাধ্য হয়ে তাকে পরতে হলো। ড্রয়িং রুমের মোমবাতিরা প্রায় সকলেই নিভতে ব্যস্ত। তাদের ভিড়ে মিনা গভীর ঘুমে মগ্ন। আস্ত একটা পুরুষ মানুষ ঘরে ঢুকে পড়ল, অথচ তার হুঁশ হলো না। তে আসার সময় টর্চ লাইটটা জাঙ্কুককে দিয়ে এসেছে, যার দরুন আরেকটা মোম জ্বালাতে হলো। এটাই শেষ মোম, বাকি সব মিনার জন্য শেষ হয়ে গেছে। তে চট করে মোম জ্বালিয়ে রান্নাঘরের দিকে ঢুকলো। জাঙ্কুক ছেলেটার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তে কি করবে বুঝতে পারছে না। আটা ময়দা মেখে রুটি বানাবে ভাবছে। কি অদ্ভুত ভাবনা! যেই মেয়েটা এক গ্লাস পানি উঠিয়ে খেতে চায় না, সেই মেয়েটা নাকি রান্না করার চিন্তা করছে। তে খুব একটা রান্না বান্না পারে না। যেগুলো পারে সেগুলো হলো রুটি বানানো, ডিম রান্না করা আর চা। মোটামুটি ভাতটাও রান্না করতে পারে, কিন্তু এইসব কাজ খুব একটা করে না। মাঝে মধ্যে দেখা যায় বছরে 1-2 বার। তে গ্যাস জ্বালিয়ে শুরুতে গরম পানি দিল, এরপর আটা বের করে 4টা রুটি বানালো, সঙ্গে একটা ডিমের অমলেট আর 2 কাপ চা। একটা তার নিজের জন্য, আরেকটা জাঙ্কুকের জন্য। পুরো বিষয়টা শেষ করতে তার 20 মিনিট সময় লেগেছে। দুটো চুলা হওয়ায় আরো সুবিধা হয়েছে। অনেকদিন পর রুটি বানালো, কেমন হয়েছে কে জানে। তবে বিচ্ছিরি যে বিষয়টা ঘটলো তা হলো, রুটি গোল হয়নি, মানচিত্রের মতো তেরা বেঁকা হয়েছে। এসবে তের কখনোই আফসোস ছিল না, কিন্তু আজ বড় আফসোস হচ্ছে। না জানি জাঙ্কুক ভাই কি বলে। তে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলো সিঁড়ির গায়ে জাঙ্কুকের শরীর বেয়ে পড়া পানির ফোঁটাগুলো এখনো বিদ্যমান। তাই সাবধানে উপরে উঠলো। সে কেবলমাত্রই খাবার ভর্তি ট্রে নিয়ে সুগার ঘরের সামনে আসলো। হঠাৎই কিসের যেন পড়ে যাওয়ার বিকট শব্দ পাওয়া গেল। তে আটকে উঠলো, থমকে গেল, এগিয়ে গেল দ্রুত। সে রাতে প্রচন্ড বেগে জাঙ্কুকের জ্বর আসলো, তাও যে সে জ্বর নয়, হাড় কাঁপানো সাংঘাতিক জ্বর। জ্বরের উত্তাপে সে আচমকা পড়ে গেল নিচে। তে তখন খাবারের ট্রে নিয়ে ভিতরে ঢুকে দেখে জাঙ্কুক পড়ে আছে মেঝেতে। তে বেশ হতভম্ব হয়ে এগিয়ে যায় কাছে। ট্রেটা পড়ার টেবিলের উপর রেখে আতঙ্কিত কণ্ঠে বলে, কি হলো আপনার? ডরাক্রান্ত কণ্ঠস্বর জাঙ্কুকের। আমার নিজেকে কেমন যেন শক্তিহীন লাগছে। তে চিন্তিত হয়। হুট করেই হাতের উল্টো পিঠ ছুঁয়ে দেয় জাঙ্কুকের কপালে। সঙ্গে সঙ্গে সে আরো বিস্মিত হয়। চিন্তিত স্বরে বলে, আপনার তো ভীষণ জ্বর। প্রত্যুত্তরে জাঙ্কুক কিছু বলে না, মেঝেতে লেপ্টে রয়। তে তাকে উঠায়, শুয়ে দেয় খাটে। সেই থেকে জাঙ্কুক শুয়ে আছে, জ্বরের তাপে কাঁপছে ক্রমাগত। জাঙ্কুকের পরিস্থিতি দেখে তের কেন যেন মনে হলো এই লোকটা মোটেও জ্বরের ব্যথা সইতে পারে না। সে পাশ দিয়ে বসে, বোধশূন্য কণ্ঠে বলে, এবার কি করব আমি? আকাশে মেঘ ডাকে, কঠিন বজ্রপাত হয়। বৃষ্টির আজ না থামার এত জেদ ধরলো কেন কে জানে।
কক্ষে তখন মৃদু আলোতে টর্চ লাইট জ্বলছে। জাংকুক ক্লান্ত কণ্ঠে বলে, তে তে চমকে ওঠে, বলে, জি বলুন। জাংকুক কিছু বলে, কিন্তু তার কণ্ঠস্বর এত বেশি ধীর ছিল যে তে কিছু শুনতে পায় না। উপায়হীন তে নিজের কানটা জাংকুকের মুখের পাশে রাখে। তখনই শুনতে পায় জাংকুক বিড়বিড় করে বলছে, আমার একটা মোটা কাঁথা চাই তে, তুমি কি জোগাড় করতে পারবে? সঙ্গে সঙ্গে যেন দাঁড়িয়ে পড়ল তে। এমন ব্যাক্কেলের মতো কাজ কিভাবে করতে পারে সে? জাংকুককে দেখে তার বোধবুদ্ধি বেড়াতে গেল নাকি?